দীঘার সমুদ্র সৈকত কম বেশি আমাদের সকলেরই খুবই প্রিয়। ওখানে বসে সমুদ্র তটে সমুদ্রের ঢেউ দেখতে আমরা সকলেই কম বেশি খুবই পছন্দ করি। দীঘা গিয়েই এরকম একটা ভয়ঙ্কর ঘটনা যে তাদের সাথে ঘটতে চলেছে সেটা কিন্তু স্বপ্নেও কল্পনা করা যায়নি। আর সেই ভয়ঙ্কর সত্যি ঘটনাটাই এই এপিসোডে আপনাদের সকলের সামনে নিয়ে আসছে প্রফেসর রয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমরা এবার চলে যাব সরাসরি প্রফেসর রয়ের কাছে। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিতে চাই। আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলছিলেন যে আমেরিকায় আমরা যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, রাস্তাঘাট কীরকম সেটা দেখানোর জন্য। তো সেটা তো ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই আমাদের ভূত ভগবান চ্যানেলের পক্ষ থেকে নতুন নিবেদন, আমাদের নতুন ইউটিউব চ্যানেল দ্য বং শপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, রাস্তাঘাট, এখানে দোকানপাটে কী পাওয়া যায় সেগুলোই দেখিয়েছি। এছাড়াও সেই চ্যানেলে আছে আমেরিকার আশেপাশের প্রকৃতি, এবং মাঝে মধ্যে আমরা হাইকিংয়ে যাই, তো সেখানকারও ভিডিও পাবেন। তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তো নতুন চ্যানেল দ্য বং শপারের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এটুকুই বলার ছিল। এবার চলে যাব সরাসরি প্রফেসর রয়ের কাছে। হ্যালো, আমি প্রফেসর রয়। আবার চলে এলাম আজকে একটা একদম নতুন ঘটনা নিয়ে। একটু তাড়াতাড়ি এবার চলে এলাম। একটা একদম সম্পূর্ণ অদ্ভুত নতুন ঘটনা জানতে পারার পরে ভাবলাম যে ঘটনাটা শেয়ার করি আপনাদের সবার সঙ্গে। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। তো এই যে ঘটনাটা আজকে শেয়ার করতে চলেছি, আমি প্রতিবারের মতোই বলে রাখি, এখন রেকর্ডিং করছি দিনের শেষে সব কিছু কাজ করে ফেলার পরে। তো এখন প্রায় রাত্রি 11:30 বাজে। আবার সেরকমই রাতে রেকর্ড করা হয়। প্রতিবারই ভাবি যে দিনের বেলা রেকর্ড করব, কিন্তু কোনোভাবেই দিনের বেলা রেকর্ড করা হয়ে ওঠে না। তো এবারও সেই রাত্রিবেলাতে রেকর্ড করতে বসেছি। আমি জানি না ঘটনাটা বলতে কতক্ষণ সময় লাগবে। তো আশা করছি যে খুব বেশি দেরি হয়তো হবে না। সেটা করতেও চাই না যে 12টার আগেই যদি শেষ করে ফেলা যায়। তো আজকে যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রথমেই বলে রাখি ঘটনাটা হচ্ছে দীঘার ঘটনা। আপনারা সবাই দীঘা সম্পর্কে জানেন, নতুন করে দীঘা সম্পর্কে বলার কিছু নেই। কিন্তু দীঘার বেশ কিছু ঘটনা হয়তো এর আগেও আমি শুনেছি বিভিন্ন মানুষের কাছ থেকে। যেহেতু ওখানে প্রচুর মানুষ ঘুরতে যান এবং বিভিন্ন হোটেলে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন, সেখান থেকে মানুষের কিছু অদ্ভুত এক্সপিরিয়েন্স অনেক সময় হয়ে থাকে। কিন্তু আজকে যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো সেটা খুবই অদ্ভুত। এটার ব্যাখ্যা এখন পর্যন্ত আমার কাছে নেই, হয়তো আগে আসতেও পারে। তো আর বেশি দেরি না করে ঘটনাটাই প্রথম থেকে শুরু করছি। এই যে ইনসিডেন্টটা ঘটেছে সেই ইনসিডেন্টটা খুবই রিসেন্টলি ঘটেছে, এবং প্রথমেই বলে রাখি যে এই ইনসিডেন্টের ফল কিন্তু এখনও অনগোয়িং, মানে এখনও কিন্তু তারা পাচ্ছেন ফলটা।
এই যে আপনাদেরকে যখন এই ঘটনাটা আমি বলছি, এখনও কিন্তু ইনসিডেন্টটা ঘটছে। এবং আমি এই ঘটনাটা জানতে পারি আমার এক কলিগের থ্রু দিয়ে। তাকে আমি সরাসরি চিনি না, তো এই ঘটনাটা সরাসরি আমি যার সঙ্গে ঘটেছে তার কাছ থেকে শুনিনি, আমি এক কলিগের কাছ থেকে শুনেছি এবং তার পরিচিতর ঘটনা এটা, এবং তাদের ফ্যামিলি ফ্রেন্ড। তো ঘটনাটা যে খুব বাড়িয়ে উনি আমাকে বলবেন না সে বিষয়ে আমি নিশ্চিত। তো ঘটনাটা মোটামুটি যে সমস্ত সত্যতা বিচার করে আমি আপনাদেরকে শোনাই, সেইগুলো আমি যাচাই করে নিয়েই ঘটনাটা আপনাদেরকে বলছি। এই ইনসিডেন্টটার সূত্রপাত পুজোর সময় থেকে। পুজোর সময় ঠিক নয়, মোস্ট প্রবাবলি ওই সেপ্টেম্বরের শেষ, অক্টোবর আগের বছর, এই সময় থেকে এই ঘটনাটা শুরু। তো যার কথা বলছি, যারা এই মুহূর্তে এই প্রবলেমটা ফেস করছেন তাদের কথাই বলছি। তো তাদের ফ্যামিলি বলতে তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এবং তাদের একটি মেয়ে আছে। তারা ওই সময় ছুটিতে প্ল্যান করে যে তারা দীঘা ঘুরতে যাবে। ওই সময় ওয়েদারটাও একটু বেটার থাকে, সব কিছু মিলিয়ে তারা প্ল্যান করে যে তারা দীঘা ঘুরতে যাবে। এবং বাঙালিদের ক্ষেত্রে দীঘাটা খুবই কমন একটা জায়গা, মোটামুটি সবাই আমরা জানি এবং কম বেশি আমরা প্রত্যেকেই কিছুদিন পরই হয়তো দীঘা গিয়ে থাকি। তো এই প্লেসটা আমাদের সবারই খুব, যেহেতু খুব কলকাতা থেকে কাছেও হয় এবং খুব কম খরচায় ঘুরে আসা যায়, এই জন্য অনেকেই এটাকে বেছে নেন। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, যে ঘটনাটা ঘটেছে সেই যার কথা বলছি, ওনার ওয়াইফ এবং ওনাদের একটি মেয়েটি ক্লাস 8-এ পড়ে। তো এবং গল্পের খাতিরে যিনি আমাকে বলেছেন, আমার কলিগ, উনি নামটা প্রকাশ করতে বারণ করেছেন। তো এই ঘটনা বলার জন্য গল্পের খাতিরে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, আমি ওনাকে অভিরূপ বলেই সম্বোধন করব গল্পটা বলার জন্য বা ঘটনাটা বলার জন্য। তো অভিরূপ বাবুরা যে এবার যে গেছিলেন অক্টোবর মাস নাগাদ, যে দীঘাতে গেছিলেন, সেটা কিন্তু ওনারা একা যাননি। ওনার ফ্যামিলিতেই ওনার কাজিনস এবং তাদের ফ্যামিলি, মানে ওরা দুটো ফ্যামিলি মিলে ওরা প্ল্যান করেছিল দীঘা যাওয়ার, যাতে আনন্দটা আরও বেশি করা যায়। কিন্তু জেনারেলি আমরা যখন দীঘাতে যাই তো আমরা হোটেল সার্চ করি যে নিউ দীঘাতে বা ওল্ড দীঘাতে কীরকম হোটেলস আছে, সেই ওয়ে সার্চ করে আমরা সেরকম হোটেলে গিয়ে আমরা থাকি। কিন্তু একটা জিনিস হয়তো আপনারা অনেকেই জানবেন যে নতুন একটা কনসেপ্ট, নতুন বলবো না, অনেক দিন ধরেই এটা আছে, বাইরের দেশে আরও অনেক বেশি আছে, কিন্তু ইন্ডিয়াতে বিশেষত পশ্চিমবঙ্গে খুব বেশি কিন্তু এটা ছিল না আগে, এখন প্রচুর দেখা যায়। সেটা হচ্ছে এয়ারবিএনবি। আপনারা হয়তো অনেকেই জানবেন। এরকমই একটি এয়ারবিএনবির ঘটনা বলি, যে এরা যখন ঘুরতে যাওয়ার প্ল্যান করে তখন এরা চিন্তা করে যেটা হোটেল না নিয়ে এরা একটা এয়ারবিএনবি নেবে, মানে একটা রেন্টেড হাউস বা ফ্ল্যাট নেবে। সেক্ষেত্রে কি হবে, যে এরা যেহেতু দুটো ফ্যামিলি একই সঙ্গে যাচ্ছে, তো সেক্ষেত্রে এদের অনেক কম খরচায় এরা থাকতে পারবে। তো সেভাবেই ওরা একটা ঘর, মানে একটা ফ্ল্যাট, একটা অ্যাপার্টমেন্ট মতো খুঁজে পায়। এবং এটা অ্যাপার্টমেন্ট ঠিক নয়, এটা একটা সিঙ্গল স্টোরিড একটা বাড়ি বলা যেতে পারে, ঠিক আছে। তো খুব বড় বাড়ি নয়, ছোট বাড়ি একটা। এবং সেই বাড়িটির লোকেশনটা হচ্ছে ওল্ড দীঘা, এবং ওল্ড দীঘার খুব প্রাইম পজিশনে কিন্তু নয়, মানে সেখান থেকে যদি সমুদ্র সৈকতে যেতে হয়, যদি সি বিচে যেতে হয়, তাহলে কিন্তু একটা টোটো করতে হবে বা নিজেরা গাড়ি থাকলে গাড়ি নিয়ে যেতে হবে। মানে একদম সি বিচের উপরে যে সমস্ত হোটেলসগুলো আছে ওরকম কিন্তু এটা নয়। তো এটা একটু ভেতরের দিকে, তার জন্য ওদের খরচটাও অনেক কম লেগেছিল। তো এটা একটা রেন্টেড বাড়ি বলা যেতে পারে।
এয়ারবিএনবি, সেখান থেকে এরা এই বাড়িটাকে বুক করে এবং নির্দিষ্ট দিনে এরা কি করে, এরা দুই ফ্যামিলি এরা কিন্তু ওখানে পৌঁছে যায়। তো প্রথম থেকেই বেশ কিছু অদ্ভুত ব্যাপার যেগুলো ডিসক্রাইব করে আমাকে বলে, সেই ঘটনাগুলো সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কতটা অদ্ভুত। সেটা হচ্ছে যে জেনারেলি কি হয় যে এই ধরনের অ্যাপার্টমেন্ট, কারণ আমি নিজেও থেকেছি বিভিন্ন শহরে ইন্ডিয়ার, কাজের সুবাদে হোক বা ঘোরার সুবাদে হোক, আমি বহু জায়গাতে এভাবে এয়ারবিএনবি ইউজ করে থেকেছি, কিন্তু বা তেও থেকেছি। কিন্তু যেটা এখন বলতে চলেছি এটা একটু অন্যরকম। আমরা জানি যে এসব ক্ষেত্রে কী হয়, যে অনেক সময় কেয়ারটেকার রাখা থাকে। প্রতিটি এই ধরনের অ্যাপার্টমেন্টে কিন্তু একটা কেয়ারটেকার থাকে, যে আর কি আপনাদেরকে সমস্ত দেখিয়ে শুনিয়ে দেবে, বা দরকার পড়লে রান্নাবান্নার ব্যবস্থা, এগুলো সমস্ত কিন্তু এই কেয়ারটেকাররা করে থাকেন। তো এরা যখন ফ্যামিলি নিয়ে ওই নির্দিষ্ট টাইম অনুযায়ী যখন ওই বাড়িটায় পৌঁছয়, সেই বাড়িটায় পৌঁছানোর পর কিন্তু দেখতে পারে যে কেয়ারটেকার ওখানে উপস্থিত নেই। তো কিছুক্ষণ ওখানে বসে থাকার পরে বা দাঁড়িয়ে থাকার পরে, অপেক্ষা করার পরে কেয়ারটেকার সেখানে আসে, ফোন করার পরে কেয়ারটেকার সেখানে আসে এবং কেয়ারটেকার সব কিছু দরজা খুলে ওদেরকে ঘর দেখিয়ে দেয়। তো প্রথমেই যেটা বলে যে সমস্ত জুতো পরে বা যে সমস্ত জুতোগুলো পরে বাইরে থেকে আপনারা এসছেন, সেগুলো একদম ঘরের বা বাড়ির যে একদম বাউন্ডারি তার বাইরে রেখে আপনাদেরকে, ওখানে দেখুন চটি রাখা আছে, তো ওই চটি চেঞ্জ করে আপনারা এই ঘরে ঢুকবেন। তো এটা খুবই অদ্ভুত লাগে ওদের কাছে, এটা যে এরকম কেন বললো, যে জেনারেলি কোনো হোটেল হোক বা যে কোনো এই ধরনের বাড়িই হোক, সেখানে কিন্তু এতটা রেস্ট্রিকশনস তো থাকে না, কিন্তু এটা একদম স্ট্রিক্টলি বললো যে আপনারা কিন্তু একদম সীমানার বাইরে নিজেদের সমস্ত সেগুলো রাখবেন, জুতোগুলো রাখবেন, তারপরে ওখানে চটি রাখা আছে, ওই চটি পরেই কিন্তু আপনারা এখানে ঢুকবেন এবং এখান থেকে বেরোনোর সময় একইভাবে নিজের জুতো পরে বেরোবেন এবং ঢোকার সময় কিন্তু প্রত্যেকবার আপনাদেরকে এই কাজটা করতে হবে। এটা বলার পরে তো যে কেয়ারটেকার ছিল, সে কেয়ারটেকারের কিন্তু একটা বাইরের দিকে একটা আছে, রুম মতো আছে, মানে একদম ঢোকার সময় একটা ছোট রুম মতো আছে, সেখানেই দেখেছে ওরা যে ওখানেই ও থাকে, বা ওখানেই ওর সমস্ত বসার ব্যবস্থা বা শোয়ার ব্যবস্থা সব কিছু আছে। তো বোঝা গেল যে ওখানেই থাকে। কিন্তু জেনারেলি যে এই ধরনের কেয়ারটেকাররা কী করে, যে গাড়ি থেকে সমস্ত মাল নিয়ে এসে ভেতরে ঢুকিয়ে দেয় বা নর্মাল যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করে। কিন্তু এর ক্ষেত্রে যেটা অদ্ভুত ব্যাপার, ওরা বলে যে এই কেয়ারটেকার কিন্তু এদেরকে দরজা খুলে দেওয়ার পরে বলে যে আমি এর ভেতরে ঢুকি না, তো এর ভেতরে ঢুকি না, এইটুকু অবধি আমি আছি, আপনারা সব নিজেরা সব কিছু নিয়ে চলে যান, আমি কিন্তু আমার মানা আছে, আমার মালিক বারণ করে দিয়েছে, আমাকে কিন্তু গেস্টরা নিজেরাই এখানে এসে ঢুকে গেস্টদের বলে দিতে হবে, ডিরেকশান দিয়ে দেওয়ার কথা আছে আমার কোথায় যাবে, দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করা আছে, কিন্তু তারপরে কিন্তু আমার এখানে ঢোকা নিষেধ। তো অনেকবার জিজ্ঞেস করে যে এরা যে তা আপনার ঢোকার নিষেধ কেন। আর আরেকটা খুব অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে যে এই যে ছেলেটি বা লোকটি যে আর কি এই কেয়ারটেকার হয়ে আছে, তার কথার টানে বা সব কিছু শুনে কিন্তু সে বোঝা যাচ্ছে সে এখানকার লোক নয়। সে এখানকার লোক নয়, আর লোকটার বাংলাও পরিষ্কার নয়, লোকটা একটু নেপালি টাইপের লোক, যেটা বলেছে। আমি ঠিক পরিষ্কারভাবে বলতে পারবো না যে নেপালি কেন বলছে, কিন্তু ওদের এটা মনে হয়েছিল যে এই বাঙালি নয়, একটু নেপালি টাইপের লোক, যেটা ওরা বলছে যে, বা মোস্ট প্রবাবলি মনে হচ্ছে, মনে হয়েছে আমার সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের লোক বা হয়তো সিকিম টিকিমের লোক, সেখানকার কোনো লোক হবে, সেটাই বোঝাতে চেয়েছে এরা। তো এটা ওদের কাছে খুবই অদ্ভুত লাগে যে তবু এরা নিজেরা লাগেজ নিয়ে সব কিছু নিয়ে চেক ইন করে যায়, নিজেদের বাড়িতে ঢুকে যায়। তো বাড়িতে দুটো বড় বড় বেডরুম আছে, 2 BHK বড় বেডরুম, এবং যেরকম সুন্দর, মানে বাড়িটা আর কোনো অন্যরকম যে পুরনো সেরকম কিছু নয়। বাড়িটা বাইরে থেকে দেখতে একটু পুরনো হলেও ভেতরে কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়ি, যেটা ওরা বলছে।
যথেষ্ট গুছানো সে বাড়িটা ছিল। তো তো ওরা যখন এই বাড়িটা দেখছে, দেখতে দেখতে আসার পরে যখন ওরা আবার ওখান থেকে এক্সিট থেকে বেরোচ্ছে, তখন দেখছে যে ওই যে কেয়ারটেকারটা, সে কেয়ারটেকারটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো কেয়ারটেকারটার সঙ্গে দেখা হওয়া মাত্র ও কেয়ারটেকারটা বলে যে এখানে কিছু हाउस रूल्स আছে, कुछ रूल्स है जो आप लोगों को मान के चलना पड़ेगा। তো আবার একটু এদের কাছে অদ্ভুত লাগে যে এই বাড়িতে এসে আবার এত কিসের রুল, এরকম তো হওয়ার কথা নয়, এত কিছু তো কোনো এরকম কিছু তো লেখা ছিল না। তো অভিরূপবাবু যিনি, যার কথা বলছি, উনিও একটু বিব্রত হন, কারণ উনি এটা বুক করেছিলেন, এরকম অদ্ভুত টাইপের আচরণ কেন করছে। তো এরা যে রুলটা দেখায়, সে রুলটা হচ্ছে যে এই যে বাড়িটা, এই বাড়ির ভিতরে থাকা অবস্থায় কোনোভাবেই কোনো আমিষ খাওয়ার চলবে না, ঠিক আছে? কোনো আমিষ খাওয়া এখানে চলবে না। এবং রাত্রি 11টার পরে এই ঘরের ভেতর বসে কোনো মদ্যপান বা কোনো জোরে কথা বলা এগুলো করা যাবে না। বাইরে থেকে করে এসে ঘরে এসে শুয়ে পড়তে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু এই রাত্রি 11টার পর এখানে কোনোভাবে জোরে চিৎকার করা বা কোনো আওয়াজ করা বা আড্ডা করা, গান চালানো, কোনো রকম জোরে আওয়াজ করা যাবে না। আর ঘরের ভেতর বসে মদ্যপান করা যাবে না বা ড্রিঙ্ক করা যাবে না। আর ঘরের ভেতর কোনো আমিষ খাওয়া যাবে না। তো যখন জিজ্ঞেস করে যে এটা কেন এরকম কেন যে ঘরের মধ্যে আমিষ খাওয়া যাবে না, তখন এরা বলে যে এটা কোনো কারণ আমি বলতে পারবো না, বাট মালিকের তরফ থেকে এই ইনস্ট্রাকশনসই আমাকে দেওয়া হয়েছে যে যেই আসে আমাদের এখানে আমি তাদেরকে এটাই জানিয়ে দিই যে এখানে কোনো আমিষ খাওয়া যাবে না বা কোনো ড্রিঙ্ক করা যাবে না ঘরের মধ্যে বসে। তো এগুলো শুনে এরা একটু বিরক্তই হয়, কিন্তু কিছু করার নেই, বুকিং সব হয়ে গেছে। আর এখন চেঞ্জ করে অন্য কোনো জায়গায় বুকিং করতে গেলে তার খরচা অনেকটা বেশি পড়ে যাবে। আর সময়টাও সেরকমই ছিল যে খুবই রাশ টাইম, তো মোটামুটি সবই বিক্রি ছিল। তো তখন ওই কেয়ারটেকার বলে যে আপনাদেরকে কিন্তু এখানে কিন্তু আলাদা করে কোনো খাওয়ার ব্যবস্থা নেই, আপনারা নর্মাল ভেজিটেবল নিয়ে এসে রান্না করে খেতে পারেন, কিন্তু সেখানেও আপনারা আমিষ করতে পারবেন না। কিচেন রয়েছে, ব্যবস্থা রয়েছে, বাইরে গিয়ে খাওয়া খেতে পারেন, বাইরে থেকে আনিয়ে খেতে পারেন, কিন্তু সবই আপনাদেরকে ভেজ খেতে হবে, নন ভেজ কিন্তু এখানে খাওয়া যাবে না। আর আমি কিন্তু রাত্রি 9টার পরে কিন্তু ও এখানে আর থাকে না। তো যেটা প্রথমে ভেবেছিল এরা যে এরা বোধহয় এখানেই থাকে, কেয়ারটেকার এখানেই থাকে, কেয়ারটেকার থাকে না, রাত্রি 9টার পর সে চলে যায় বাড়ি। তো পুরো ব্যাপারটা একটু অদ্ভুত লাগার জন্য অভিরূপবাবু কী করেন যে নিজের ঘরে এসে প্রথমেই ওই ওয়েবসাইটটা ঘেটে বা ওই অ্যাপ্লিকেশনটা থেকে ওই পার্টিকুলার হাউসটার একটা রিভিউ খোঁজার চেষ্টা করে যে এই বাড়িতে আরও যারা ছিল, কারণ যখন বুক করেছিল তখন রিভিউ দেখেছিল, রিভিউ যথেষ্ট ভালো ছিল। তো রিভিউ যখন চেক করার সময় দেখছে যে যতদিন ধরে রিভিউ আছে তাতে বেশ কিছু যে কটা নেগেটিভ রিভিউস ছিল, মানে 1 পয়েন্ট বা 0 বা 2, সেগুলোর কোনোটারই যে টেক্সটগুলো বা রিভিউ যে টেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু নেই, মানে মোস্ট প্রবাবলি সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা একটু অদ্ভুতই লাগে এদের, যে ওটা অনেকটা ভেতরে, প্রথম কথা আশেপাশে কোনো হোটেল বা কিছু নেই, ছোট একটা একতলা বাড়ি আপনারা ভেবে দেখুন, এবং সেখানে এই ধরনের অদ্ভুত নিয়ম। তো একটু বিরক্তই ওরা ফিল করে, কিন্তু ঠিক আছে, কিছু করার নেই। বাইরে থেকেই খাওয়া দাওয়া, এমনিতেও ঘরের ভেতর খাওয়া দাওয়া করার প্ল্যান ওদের ছিল না, তো বাইরে থেকেই সবাই মিলে খাওয়া দাওয়া করে আসবে, তো এরকমই প্ল্যান ওদের ঠিক করে ওরা। তো কেয়ারটেকার সেরকমভাবেই ওদের ঢুকতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল সেদিন। তো ওরা সব কিছু শুনে, সব কিছু চেক ইন করে, সব কিছু ঠিকঠাক জায়গায় সব কিছু গুছিয়ে নিয়ে ওরা বেরিয়ে পড়ে যে আশপাশটা ঘুরতে, বাজারটা ঘুরতে, বা দীঘার যেহেতু ওরা ওল্ড দীঘায় ছিল কাছাকাছি, তো সেখান থেকে সমুদ্রটা দেখতে যাওয়ার জন্য ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এবং এরা ওটাও বুঝতে পারে যে এরা যখন বেরোয় বাড়ি থেকে তখন প্রায় 7, সাড়ে 7টা মতো বাজে,
তো ঘরের সেরকম কোনো ব্যবস্থা না থাকার জন্য বাইরেই চা খাবে বা কফি বা হোয়াটএভার, এবং তার সঙ্গে স্ন্যাক্স বা সব কিছু ডিনার করার জন্য যখন বেরিয়ে পড়ে, তো ওদের ফিরতে ফিরতে যখন হবে ততক্ষণে কিন্তু এই কেয়ারটেকার আর থাকবে না, এটা ওরা বুঝতে পারে। তার জন্য ওরা সব কিছু মোটামুটি জেনে নেয় যে কোথায় কী আছে করে, তারপর ওরা ঘুরতে বেরিয়ে পড়ে। তো যখন ওরা সমস্ত ঘুরে রাতে ডিনার করে যখন ওরা বাড়ি ফিরে আসে, তখন দেখে যে কেয়ারটেকার নেই। এবং তারপরে কি হয় যে ওরা নিজেদের মধ্যে গল্প আড্ডা করে, এবং এরকম করতে 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 10:30 11টা মতো বেজে যায়। এবং ওদের কিন্তু মনে থাকে না যে ওদেরকে যে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছিল যে 11টার পরে বেশি জোরে কথা না বলতে বা চিৎকার না করতে বা গান না বাজাতে। তো যেরকম হয়, আড্ডা অনেক দিন ধরেই নিজের কাজিনসরা এবং তাদের ওয়াইফ বাচ্চারা সবাই মিলে গল্প করছে, আড্ডা করছে। তার ফলে কখন 11টা বেজে গেছে এরা কিন্তু কেউ খেয়াল করেনি, এবং জোরে হাসাহাসি হচ্ছিল। দরজা বন্ধ ছিল, কিন্তু দরজা বন্ধ ছিল তা সত্ত্বেও ও যেটা বলছে আমাকে, দরজা বন্ধ থাকা সত্ত্বেও যখন ওই এবং যেহেতু বাড়িটা অনেক ভেতরে, আশপাশে সব কিন্তু অন্ধকার হয়ে গেছে, আশেপাশে নর্মাল লোকজন, রাস্তাঘাট, তো সেক্ষেত্রে বাইরে থেকে কোনো বাইরে, আর এটা একতলা একটা বাড়ি, এবং বাড়িটাকে ঘিরে একটা ধরুন প্রায় চারপাশ ঘিরে একটা ওই 10 ফুট মতো জায়গা রয়েছে, 10 থেকে 12 ফুট মতো জায়গা রয়েছে, মাটি মতো, মানে বাগান টাইপের জায়গা ধরে নিন, 10 থেকে 12 ফুট হবে। তারপরে কিন্তু একটা 5.5 ফুট মতো উঁচু একটা পাঁচিল আছে, এবং পাঁচিলের ওপরে কিন্তু পেরেক কাঁচ ফাঁচ দিয়ে যেভাবে আটকানো থাকে সেরকম আটকানো আছে। তো ওরা যেরকম গল্প করতে করতে 11টা যখন হয়ে যায়, লাইট ওরা অন রেখে একটা ঘরের মধ্যেই বসেই ওরা কিন্তু গল্প করছিল, আড্ডা দিচ্ছিল। এমন সময় ওরা প্রচণ্ড চমকে যায় যে ওরা পরিষ্কার শুনতে পারে যে ওদের যে জানলা, যে ঘরে বসে ওরা করছে, যে ঘরে বসে ওরা আড্ডা দিচ্ছিল, সেই জানলার মধ্যে যেন খুব দনাম করে একটা ঘুষি মারে বাইরে থেকে। এবং ওরা এটাও দেখতে পারে, মানে শুনতে পারে যে ওদের যে বাথরুমের যে একটাই বাথরুম ছিল, ওদের যে বাথরুমের যে দরজাটা, সেটা যেন মানে বাথরুমের দরজা ভেতর থেকে হোক বা দরজা থেকে হোক একটা দরম করে একটা আওয়াজ হয়, যেটাও বলছে যে একই সঙ্গে দুটো আওয়াজ পায়। একটা হচ্ছে যে ওরা যে ঘরে বসে আড্ডা দিচ্ছিল সেই ঘরের জানলায়, এবং আবার মানে অভিরূপ যে আছে ওনার যে স্ত্রী, ওনার যে ওয়াইফ, সে নাকি বলেছেন যে উনি স্পষ্ট শুনেছিলেন যে একই সঙ্গে কিন্তু দুটো জানলা ছিল, দুটো জানলাতেই কিন্তু একই সঙ্গে প্রচণ্ড জোরে যদি কেউ বাড়ি দেয় তাহলে যেরকম আওয়াজ হবে, ঠিক সেরকম একটা আওয়াজ হয়েছে। কাঠের পাল্লা দেওয়া কিন্তু কপাটগুলো জানলার ভেতরে গ্রিল রয়েছে, তো কিছু ঢোকার সেরকম কোনো চান্স নেই। কিন্তু প্রচণ্ড জোরে যদি কেউ একটা আঘাত করে, কোনো কিছু দিয়ে, পাথর দিয়ে মারুক বা কিছু দিয়ে মারুক বা হাত দিয়ে মারলে ওরকম জোরে হবে না, প্রচণ্ড জোরে নাকি আওয়াজ হয়, এবং ওটা ভয় পেয়ে ওরা সবাই চুপ করে যায়। তো এবং চুপ করে যাওয়ার ফলে খুব সাইলেন্সটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়, এবং ওরা পরিষ্কার, যেহেতু ভয় পেয়ে সবাই চুপ করে যায় এবং বাইরেও কোনো আওয়াজ নেই, এবং ওরা এতটাই ব্যাপারটার ভেতর চমকে উঠেছিল, তার জন্য এতটাই সাইলেন্স হয়ে যায় যে ওরা পরিষ্কার ঘরের মধ্যে বুঝতে পারে যে ওরা যেহেতু একটা ঘরের মধ্যে আড্ডা মারছিল, পাশের ঘরটার যে দরজাটা, ওটা যেন কেউ হালকা করে ক্যাঁচ করে হালকা করে কেউ যেন খুলে বেরিয়ে গেল বা ওই ঘরে কেউ ঢুকলো, এরকম ওদের ফিল হয়। যে কিন্তু ওরা কিন্তু সবাই কিন্তু ওই মুহূর্তে ওই একটা ঘরের মধ্যেই ছিল। ফলে আর যেহেতু সমস্ত জানলা দরজা বন্ধ, ওই ঘরের দরজা খোলার কিন্তু বা বন্ধ হওয়ার কিন্তু কোনো রকম ব্যাপার ওখানে নেই। এবং জিনিসটা এতটাই আকস্মিকভাবে ঘটেছিল, ওরা ব্যাপারটাতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কেননা প্রথম থেকে ওদের মন খুঁতখুত করছিল যে এরকম কেন একটা প্রবলেম হয়েছে, এরকম কেন একটা এত কিছু রুলস কেন থাকবে এই ঘরের ভেতরে একটা বাড়িতে। তো তবু সঙ্গে সঙ্গে ওরা দৌড়ে গিয়ে দেখে যে কি আছে ঘরের দরজার কি হলো। তো দেখলো যে দরজাটা, যেটা ওরা
ভেজিয়ে এসছিল, ওদের অন্য যে কাজিন সে বলছে সে ভেজিয়ে এসছিল, সেই দরজাটা সম্পূর্ণ হা হয়ে খুলে আছে। তো এখানে অভিরূপ যেটা বলছেন সেটা হচ্ছে যে ওদের মনে হয়েছিল যে ওদের এখন চুপ করে যাওয়া উচিত, কারণ ওদের মনে পড়ে যায় যে 11টার পরে এখানে চিৎকার করার জোরে কথা বলার ব্যাপার নয়, এবং ওটার সঙ্গে সঙ্গে ওরা এটাও বুঝতে পারে যে ওদেরকে যে করেই হোক ওরা কালকে সকালেই কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে, কারণ এই ব্যাপারটা ওদের ভালো লাগছে না, কোনোভাবে ওদের খুব অস্বস্তি হচ্ছিল ওখানে থাকা অবস্থায়। তো তারপরে কি হয় যে ওরা 11টা বেজে গেছিলো, প্রায় 11:15 মতো ছিল, এবং ওরা এতটাই আকস্মিকতায় ওরা এত বেশি ভয় পেয়ে যায় যে ওরা সেদিন ঠিক ডিসাইড করে যে ওরা কিন্তু লাইট অফ করে ঘুমাবে না। ওরা ভয় পেয়ে গিয়েছিলো অ্যাকচুয়ালি। তো ওরা লাইট অন করেই শুয়ে থাকে, এবং যখন ওরা শুতে যাবে মানে ওরকম 11:30 নাগাদ নিজেদের মধ্যে কথাবার্তা বলে ফিসফিস করে কথা বলছিল ওরা, যেটা ওরা বলছিল যে ওরা একটা অদ্ভুত জিনিস রিভিল করে বাড়ির ভেতরে। সেটা হচ্ছে ওদের যে দুটো রুমের মাঝখানে যে প্যাসেজ, এবং সেই প্যাসেজটার মধ্যে বাথরুম আসার আগে প্যাসেজটার মধ্যে একটা দরজা মতো রয়েছে, এবং সে দরজাটা একটা তালা দেওয়া, এবং সে দরজাটা কিন্তু উপরে এবং নিচে দুটো হ্যাজবোল্টে একটা বড় বড় দুটো তালা দেওয়া আছে। এবং ওরা ওই দরজাটার উপর হাত দিয়ে বা দরজাটার কাছাকাছি গিয়ে ওদের যেটা পরিষ্কার মনে হয়েছে যে দরজাটার ওই পাশ থেকে কেউ যেন ওই দরজাটার মধ্যে ভেতর থেকে টক 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 করে টোকা দিচ্ছে। এবং এটা ওদের প্রত্যেকেই মানে 4 জনেই ওরা কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্যাপারটা কিন্তু শুনতে পেরেছে বা ফিল করতে পেরেছে, এটাই ওরা বলেছে। তো এই দুটো জিনিসের ফলে ওরা প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায়, এবং ওরা ডিসাইড করে যে কালকে সকালেই ওরা এখান থেকে অন্য কোনো জায়গা দেখে এখান থেকে বেরিয়ে যাবে, এখানে থাকবে না। তো যেটা হয় যে তারপরে ওরা ঘুমিয়ে পড়ে, নিজেদের রুমে গিয়ে ওরা ঘুমিয়ে পড়ে। লাইট ওরা অনই রাখে, দরজা কিন্তু ওরা ভেতর থেকে বন্ধ করে নেয়, কারণ ওরা সাহস পাচ্ছিল না, কারণ দুটো বেডরুমের মাঝের যে প্যাসেজ, সেই প্যাসেজের মধ্যেই কিন্তু ওই ডোরটা ছিল, যেটা দেওয়ালের গায়ে সম্পূর্ণরূপে দুটো তালা দিয়ে বন্ধ ছিল, এবং খুবই অদ্ভুত জায়গায় ছিল ওই দরজাটা, কারণ ওই পাশ দিয়ে গিয়ে ওটার কোনো কনফিগারেশন বোঝা যাচ্ছিল না। যেহেতু ওরা প্রথমবার বাড়িটা এসছে, ওরা ভালো করে বুঝতেও পারেনি যে বাড়িটা ঠিক কতটা বড় বা আশপাশে কীরকম কী রয়েছে। ওদের ঢুকতে ঢুকতে বিকেল হয়ে গিয়েছিল। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওরা ঠিক সেভাবে ভালো করে ঘুমোতে পারে না, কারণ ওরা ব্যাপারটা খুব ভয় পেয়ে গিয়েছিল। মাঝে মাঝে ওদের নাকি ঘুম ভেঙে যাচ্ছিল, এবং প্রতিবারই যখন ঘুম ভেঙে যাচ্ছিল ওদের প্রত্যেকবার মনে হয়েছে যে ঘুম ভাঙার আগে যে ওদের ঘরে ওদের বিছানায় ওদের পায়ের সামনে যেদিক থেকে প্যাসেজটা শুরু হয়েছে, মানে দরজাটা রয়েছে বেডরুমের, ঠিক সেইখানটাতে ওদের মনে হয়েছে যে কেউ যেন বা কারা যেন দাঁড়িয়ে রয়েছে। এবং সেই সেম ফিলিংটা কিন্তু অন্য যে কাজিন, মানে ওনার যে কাজিন, ওদেরও ফিল হয়েছে। পুরো রাত ওদের এই ফিলটা কন্টিনিউয়াসলি হয়ে গিয়েছে, যে ওদের রুমে মাঝে মাঝেই মনে হচ্ছে যে আরও কেউ বা কারা যেন রয়েছে, এবং তারা সেইখানে পায়ের সামনে দাঁড়িয়ে ওদের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে। এই জিনিসটা খুবই অদ্ভুত, কারণ রাত্রিবেলা অন্ধকার হয়ে গেলে অনেকের এরকম ফিল হয় যে অন্ধকারের মধ্যে বোধহয় কোনো অবয়ব দাঁড়িয়ে রয়েছে বা কোনায় দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে, আপনার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু ঘরের লাইট জ্বালা অবস্থায় ওদের প্রত্যেক মুহূর্তে চোখ বন্ধ করলেই মনে হচ্ছে কেউ যেন এসে আপনার দিকে তাকিয়ে রয়েছে বা ওদের দিকে তাকিয়ে রয়েছে। এমন অদ্ভুত ফিলে ওদের কিন্তু মোটামুটি ওদের ভোর হওয়া অবধি ওরা অপেক্ষা করে, যখন সূর্যের আলো, যখন ভোরের আলো যখন ফুটে ওঠে, তখন ওরা কিন্তু একটু শান্তি মনে ঘুমোতে পারে। কিন্তু ওরা বেশিক্ষণ ঘুমোতে পারে না, উঠে পড়ে, কারণ পুরো ব্যাপারটার ভেতরেই ওদের খুব একটা মেন্টাল খুব স্ট্রেস চলে গেছিলো। তো ওরা যখন ঘুম থেকে ওঠে
তখন বাইরে বেরিয়ে দেখে যে ততক্ষণে কিন্তু কেয়ারটেকার চলে এসেছে। এবং কেয়ারটেকারকে ওরা বলে যে, ওরা খুব রেগে গিয়েই বলে যে, এরকম ঘটনা কেন আমাদেরকে জানাওনি, যে 11টার পরে এরকম আমরা শুনতে পারি যে আমাদের দরজায় কেউ, জানলায় কেউ এরকম বাড়ি মেরেছে, ঘরের ভেতরে এরকম আওয়াজ হচ্ছে। তখন কেয়ারটেকার পুরোটাই অস্বীকার করে যে সম্পূর্ণ আপনাদের মনের ভুল, এটা কিছু, যেহেতু আমাদের মালিক যে আছে সেখানে বাড়িতে পুজো আর্চা করে, তার জন্য অনেক কিছু মানে বলে আপনাদেরকে নিরামিষের কথা বলা হয়েছে, আপনাদেরকে আওয়াজ কম করতে বারণ করা হয়েছে, কিন্তু এর সঙ্গে এরকম ভুতুরের কোনো সম্পর্ক নেই। এসব বাজে কথা বলে আমাদের রেপুটেশন খারাপ করবেন না, উল্টোপাল্টা কথা বলবেন না। তো এইটা হওয়ার পরে তো ওরা বলে যে ঠিক আছে, আমরা তো এখান থেকে চলেই যাচ্ছি। তো এইটা বলার পরে যখনই এটা বলে এরা যখন নিজেদের ঘরে গেছে, তখন নিজেদের ঘরে গিয়ে দেখছে যে এদের যে মেয়েটি রয়েছে, সে মেয়েটি কিন্তু বিছানা থেকে আর উঠতে পারছে না। এটা খুবই অদ্ভুত কিন্তু ব্যাপারটা। ওরা ঠিক করেছিল যে ওরা কিন্তু এই ঘর ওরা ছেড়ে দেবে। তখন এই মেয়েটি বিছানা থেকে কিছুতে উঠতে চাইছে না। তো জোর করে যখন পাজা গোলা করে ভেবেছে নিয়ে চলে যাবে, 8-এর মেয়ে, আগেই বলেছি আমি, অত ছোট তো নয়, কিন্তু সে অদ্ভুতভাবে তাকাচ্ছে, চোখের দৃষ্টি পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। সে কিছুতেই এখান থেকে যাবে না। তো এইটা যখন কেয়ারটেকারকে বাইরে গিয়ে বলে যে মেয়েটাকে এরকম অসুস্থ হয়ে গেছে, এরকম কেন করছে, কিছু জানলে আমাদেরকে বলো। তখন কেয়ারটেকার বলছে কি, এরকম কিছু হওয়ার তো কথা নয়, আপনারা নিশ্চয়ই আমার কথা শুনেই করেছেন, নিশ্চয়ই আপনারা ঘরের মধ্যে বসে নিশ্চয়ই কিছু খাননি। বলছি এরকম কেন বলছেন, আপনি ঘরের মধ্যে বসে খাননি? বলছি হ্যাঁ, আপনাদেরকে তো আমি বলেইছিলাম যে ঘরের মধ্যে বসে কোনো আমিষ কিছু খেতে পাবে না, আপনারা কি আমিষ খেয়েছেন? তখন এই অভিরূপ যে বলছেন যে না, আমরা তো কিছু এরকম ঘরের আমিষ খাইনি, আমরা বাইরেই খেয়ে এসেছিলাম। তখন যে এই যে কাজিনের যে ওয়াইফ, সে বলছে যে না, আসলে মানে যখন এই কথাগুলো আগে সেদিন যখন ডিসকাস হয়েছিল, তখন মানে এরা দুজন সামনে উপস্থিত ছিল, ভালো করে শুনেছিল যে কী করতে হবে, কী করতে হবে না, কিন্তু কোনোভাবে এই কমিউনিকেশনটা ভালোভাবে হয়নি। তার জন্য কি হয় যে, যেটা সঙ্গে সঙ্গে এদের যে বউরা মানে এদের ওয়াইফরা বলে যে এদের কিছু যখন বাইরেরা যখন খেয়েছিল, এদের কি হয় যে এদের কিছু খাবার এদের বেঁচে গেছিল। তো এরা বোধহয় বাইরে চিকেন বা কিছু একটা খেয়েছিল, চিকেন কিছুটা বেঁচে গিয়েছিল। তো ওরা সেটাকে প্যাক করে নিয়ে ব্যাগের মধ্যে করেই নিয়ে চলে আসে যে পরে রাত্রিবেলা খেয়ে নেবে বা কিছুক্ষণ ফ্রিজ, যেহেতু ওখানে ফ্রিজ সবই ছিল, নিয়ে চলে আসে। এবং নিয়ে চলে আসার পরে সেটা ফ্রিজেও কিন্তু রাখেনি, এসে এরা সেটার ব্যাপারে সম্পূর্ণ ভুলেও যায় এবং গল্প আড্ডা করতে করতে এদের মনেই থাকে না। কিন্তু এই যে ওরা চিকেন প্যাক করে নিয়ে এসেছিল, খাওয়ার যেটুকু পড়েছিল, সেইটা খাওয়ার পরে যেটুকু পড়েছিল সেটা ওদের ব্যাগেই থেকে যায়। এবং সেই ব্যাগটা কিন্তু এদের ঘরে থেকে যায়, যে ঘরটায় অভিরূপরা রাতে শুয়েছিল। এবং অভিরূপের মেয়ে যেটা এখন এই অবস্থায় রয়েছে, সেই ঘরেই কিন্তু একটা সোফা ছিল, সোফাটার উপর ব্যাগটা রাখা ছিল। এবং রাত্রিবেলা কিন্তু অন্য ঘরে এরা গল্প করছিল, মানে কাজিনের ঘরে এরা গল্প করছিল। এবং এই ঘরের দরজায় কিন্তু ক্যাঁচ করে খোলা বা বন্ধ হয়েছিল। তো ওরা কিন্তু এটা বলে না, কেয়ারটেকারকে বলে না, কিন্তু এরা পরিষ্কার বুঝতে পারে যে এরা কিন্তু সেই রুলটাকে কোনো না কোনোভাবে ভেঙেছে। ওদের এটা করা উচিত হয়নি, অজান্তেই হয়তো এরা করে ফেলেছে, কিন্তু এটার ফল কিছু একটা ঘটেছে। তখন এরা বুঝতে পারে যে এখানে কিছু একটা ব্যাপার আছে, যেটা হয়তো এই কেয়ারটেকার জানে না, বা কেয়ারটেকার জানলেও কিন্তু পরিষ্কারভাবে বলতে চাইছে না। তখন সে কেয়ারটেকারকে জিজ্ঞেস করে যে আমার এই ঘরের এখানে একটা দরজা আছে, যে দরজাটা দুটো তালা দেওয়া, এই দরজাটা কি আছে ভেতরে? তখন ও বলে যে এরকম দরজার কথা আমি জানি না, আমার এই ঘরে ঢোকা নিষেধ, আমার এই ঢোকা নিয়ম না। তখন জিজ্ঞেস করে যে তোমার এখানে ঢোকা নিয়ম না কেন? বলছে আমি জানি না, কিন্তু আমাকে ঢুকতে বারণ করেছে, তো আমি মেনে চলি। আমাকে বলেছে যে ভেতরে ঢুকলে আমার জীবনের খতরা আছে, আমার লাইফে খতরা হতে পারে, তার জন্য আমাকে বারণ করেছে, তাই আমি যাইনি।
তখন বলেছে যে এটা তো ঠিক না, তোমরা এরকম বিজনেস চালাচ্ছ, এখানে মানুষজনের ক্ষতি হয়ে যাচ্ছে। অভিরূপ আরও অনেক কিছু বলে ওকে রেগে গিয়ে, কেননা ওর বাচ্চা মোটেই সুবিধের লাগছিল না, গায়ে জ্বর চলে এসছে, অদ্ভুতভাবে তাকাচ্ছে। তখন বলে যে না, এখানে প্রচুর লোকই আসে, কারোরই কোনো কমপ্লেন হয়নি, সবাই এটাকে নিয়ম মেনে চলে, কারোর কোনো দিন অসুবিধা হয়নি। আপনাদেরকে তো আমি বলেছিলাম যে আপনারা এগুলো করবেন না, আপনারা নিশ্চয়ই করেছেন, সেটা আপনারা বলছেন না। তো কেননা তখন এরা স্বীকার করেনি যে এরা কিন্তু ভুল করে হোক করে এরকম একটা ভুল করে ফেলেছে। তো বলছে আপনারা নিশ্চয়ই কিছু করেছেন, যেটা বলছেন না। তো ও তো অভিরূপ তখন এই ব্যাপারটাতে খুবই ব্যাপারটা যেরকম বিমর্ষ হয়েছে সেরকম ক্ষেপেও গেছে, যেরকম কেন এরকম ইসে হচ্ছে, কেন এরকম উল্টোপাল্টা কোনো একটা হোটেল বা কোনো একটা ইসে কীভাবে করতে পারে, এয়ারবিএনবি কীরকম কীভাবে করতে পারে এরকম। মালিককে ওরা সঙ্গে সঙ্গে বলেছে মালিকের ফোন নাম্বার দাও, মালিককে ফোন করেছে, মালিক বলেছে যে মালিক প্রথমে ফোন ধরেইনি, তারপরে বলছে যে বেশ করার পরে ফোন ধরেছে। এবং মালিককে এসব বলার পরে মালিক বলেছে দেখুন আপনাকে নিশ্চয়ই বোঝানো হয়েছিল কী কী করতে হবে কী কী করতে হবে না এখানে, তারপরেও আপনারা সেটা মানেননি। তো সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এটা আপনারা ঠিক করেননি, আমাদের কথাটা আপনাদের শোনা উচিত ছিল। তো মালিককে জিজ্ঞেস করে যে এটা কেন এরকম, এগুলো কারণ কি? তখন মালিক বলছে এগুলো কারণ আমি জানি না, আমি যখন বাড়িটা কিনি তখন আমাকে এই নিয়মগুলো বলা হয়েছিল, আমি নিয়মগুলো সেভাবে এখনও মেনে চলি। আমাকে পরিষ্কার বলা হয়েছিল যে আমাকে এই নিয়মগুলো মানতে হবে, এবং এখানে যদি কেউ থাকে, আমি থাকি বা যেই থাকুক না কেন, তাকে ওই নিয়মগুলো মানতে হবে। তো তখন অভিরূপ খুবই রেগে যায়, বলে যে আপনি এরকম একটা অদ্ভুত টাইপের বাড়ি, আপনি এরকম নিয়ম মানেন, তারপর আপনি এগুলো নিয়ে বিজনেস করছেন, আপনার তো বিজনেস তুলে দেওয়া, আপনার তো পুলিশে দেওয়া উচিত, আপনার বিজনেস তুলে দেওয়া উচিত। বলছে যে কেন, আমি তো কোনো ভুল করছি না, আমি আপনাদেরকে যেভাবে থাকার নিয়ম সেটা পরিষ্কার বলা হয়েছে, এবং আপনাদের আগে প্রচুর লোক আমার এই বাড়িতে থেকে গেছে, কোনো দিন কোনো ক্ষতি হয়নি, আপনারা কথা শোনেননি, তাই আপনাদের অসুবিধা হয়েছে। তো ব্যাপারটা পুরোটা মেনে নিতে অভিরূপদের পুরোটাই প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, কারণ এরকম অদ্ভুত ঘটনা তো হওয়ার কথা নয়। এরকম একটা হোটেল এভাবে কি বিজনেস হয় নাকি? এরকম একটা অদ্ভুত জিনিসের বিজনেস, এগুলো সিনেমায় দেখা যায়, কিন্তু এগুলো যে সত্যি সত্যি ওর সঙ্গে জীবনে হচ্ছে এটাও মেনে নিতে পারছে না, মেনে নিতে পারেনি। তো তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ও বলছে যে আমার এখন তাহলে কী করতে হবে, আমার মেয়ের তো এরকম অদ্ভুত জ্বর হয়েছে, কিছু বুঝতে পারছি না। তখন ও বলছে যে সেই জ্বর আপনার শরীরের শারীরিক অবস্থার জন্য হতে পারে, আপনি ডাক্তারের কাছে নিয়ে যান। তো অনেক ঝামেলা করে, অনেক কিছু করে ও সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে লোকাল যে নার্সিংহোম, সে ডাক্তারের কাছে চলে যায়, এবং সেখানে গিয়ে ডাক্তার দেখে শুনে বলে যে কোনোভাবে কি মাথায় কোনো চোট পেয়েছিল বা কোনো রকম, তখন এগুলোতে বলে যে না, মাথায় কোনো চোটও পায়নি, কোথাও কোনো পড়েও যায়নি, কোনো কিছু অসুবিধাও হয়নি। তো ডাক্তার বলে যে ঠিক আছে, আমি এটা অবজারভেশনে রাখতে হবে, আর যে গায়ের যে জ্বর আছে তার জন্য নর্মাল যে মেডিকেশনস চলে, সেই নর্মাল মেডিকেশনস দিয়ে দিয়েছে। বলছে যে এটা লক্ষ্য রাখতে হবে যে এটাতে কি হচ্ছে, আরও কিছু টেস্ট দেয় ডাক্তার, সেই টেস্টগুলো করানোর জন্য ব্যবস্থা করা হয়। এবং ওরা এটা জানাও যে ওরা এখানে ঘুরতে এসেছে এবং ওরা সবই ঠিক ছিল, হঠাৎ করে এই ঘটনা ঘটেছে। তখন ডাক্তার জিজ্ঞেস করে যে আপনারা কি কিছু এর মধ্যে কিছু এমন কিছু খেয়েছেন যে অনেক সময় কিছু পয়জনাস কিছু ম্যাটেরিয়াল চলে গেলো, যেগুলো এই ধরনের হ্যালুসিনেশনস তৈরি করে বা এই ধরনের প্রবলেম তৈরি হতে পারে, যেটা ডাক্তার বলে। তো বলে যে কোথা থেকে কী খেয়েছে বা কোনো কিছু এরকম কিছু, সবাই খেয়েছে, শুধুমাত্র ও খায়নি সে খাওয়ার। তো এগুলো বলার পর, এগুলো সমস্ত বলে ডাক্তার অবজারভেশনে রাখতে হবে, আপনারা এখানেই রাখতে পারেন, ভর্তি করিয়ে দিতে পারেন। তো ওরা ঠিক করে যে হ্যাঁ, ওই বাড়ি থেকে বেটার হচ্ছে ওখানে একে ভর্তি করে দেওয়া। তো এইটা হওয়ার পরে তখন ওরা যখন নার্সিংহোমে আছে সেই অবস্থাতেই ওদের কাছে মালিকের ফোন আসে। তো মালিকের যে ফোন আসে, মালিক ফোন করে বলে যে আপনারা কিন্তু এখনই কিন্তু এই ঘর ছেড়ে বেরিয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের যা ক্ষতি হবে সে ক্ষতি কিন্তু আর আপনারা ফেরত আসতে পারবেন না।
তখন বলছে যে আমি ভেবেছিলাম যে আপনাদেরকে সব বিষয়ে আমাদের কিছু বলতে হবে না, কিন্তু আপনারা যখন এরকম একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন তখন আমি চাই যে আপনারা এই অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারেন। তার জন্য উনি কী করেন যে উনি যে পুরনো মালিক, যে আর কি এর মেন মালিক, যে খুবই বয়স্ক, যেটা পরে জানতে পারে এরা, এবং সে মালিক এখন আর কলকাতায় কি এসব জায়গায় থাকেনি না, অন্য জায়গায় চলে গেছেন। এবং সে তার সঙ্গে যোগাযোগ করে যখন ঘটনাটা বলে, তখন মালিক বলে যে ওনারা যদি ভুল করেও এখন এই বাড়ি থেকে ছেড়ে চলে যায় তাহলে কিন্তু ওদের খুব প্রবলেম হয়ে যাবে। তখন যেটা বলে যে এদের এখান থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে যে এই যে ভুলটা হয়ে গিয়েছে, যে এভাবে কোনোভাবে ঘরের ভেতর ওরা মাংস নিয়ে এসে ঢুকিয়ে ফেলেছে, এই ভুলটা হওয়ার জন্য এদের কাছে ক্ষমা চাইতে হবে। তো তখন এবারে যে কিসের কাছে, কার কাছে ক্ষমা চাইব? তখন বলে যে ওই মেয়েটিকে নার্সিংহোমে না রাখতে ওখান থেকে নিয়ে এসে ঘরেই রাখতে, এবং যেভাবে নর্মাল চলছে সেভাবেই চলুক আজকের দিনটা। এবং রাত্রি ঠিক 11টা পরে যখন রাত হয়ে যাবে তখন যেন একদম জোরে কেউ কথা না বলে, সবাই আস্তে আস্তে কথা বলবে। আর তারপরে বলে ওই ভদ্রলোক বলে যে এই ঘটনাটা যা হয়েছে, প্রথম কথা আপনারা যেটা হয়েছে এই মুহূর্তে আপনারা কিন্তু আর কাউকে বলবেন না, এবং আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার মেয়েকে নিয়ে চলে যান। এইটা কিন্তু কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। আপনাকে তখন আমি বলেছিলাম, কারণ আমি তখন পুরোটা জানতাম না, কোনো ডাক্তার ঠিক করতে পারবে না, কারণ এই ঘটনাটা আপনাদের সঙ্গেই প্রথম হয়েছে, এর আগে কিন্তু কারোর সঙ্গে আমাদের এখানে হয়নি। তবু আমি বলছি ব্যাপারটা, আপনারা সব চলে আসুন বাড়িতে, ওই বাড়িতে চলে আসুন এবং নর্মালভাবে আজকের দিনটা কাটান। আবার খেয়াল রাখবেন আর এই যে আমিষটা ঘরে রেখেছেন সেই জিনিসটাকে একদম বাইরে ফেলে দেবেন, একদম ঘরের চৌহদ্দির বাইরে ফেলে দেবেন। আর তারপরে যেটা করবেন সেটা হচ্ছে রাত্রি 11টার পরে জোরে কথা বলবেন না। আর 11টা যখন 12টা বাজবে রাত্রিবেলা, আর ঘরের সমস্ত লাইট কিন্তু বন্ধ করে দেবেন। ঘরের লাইট যদি আপনারা চালু করে রাখেন তাহলে কিন্তু হবে না। আপনাকে এটাও বলা হয়েছিল, আপনারা কিন্তু বলছেন ঘরের লাইটও আপনারা জেলে রেখেছিলেন, ঘরের লাইটও কিন্তু জেলে রাখা নিয়ম নয়। তো আপনি ঘরের লাইট বন্ধ করে দেবেন। এবং 12টার পরে ওই যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্যাসেজে একটা দরজা আছে কাঠের, যেটা 2টো তালা দিয়ে আটকানো আছে। তখন বলছে হ্যাঁ আমরা দেখেছি, ওরা কিসের দরজা? তখন বলছে যে কিসের দরজা আপনাদেরকে অত জেনে লাভ নেই, আমিও পুরোটা জানি না। আমাকে বলা হয়েছে যে দরজাটা কোনোদিন না খুলতে, আমিও খুলিনি এবং আমিও চাই না যে আর কেউ ওটাতে ঢুকুক বা ওটা সম্পর্কে বেশি কিছু জানার চেষ্টা করুক। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার ভালোর জন্যই বলছি, যে আপনি ঠিক 12টা বাজলে আপনার মেয়েকে নিয়ে ওই দরজার সামনে যাবেন এবং দরজার সামনে গিয়ে ওখানে মেয়েকে বসিয়ে দেবেন। মেয়ে যেন ওখানে বসে, এবং আপনি যে আপনার ওয়াইফ, যে আর কি মেন এই মাংসটা নিয়ে এসেছিল ঘরে, আপনারা ওখানে বসে সবাই মিলে বসতে পারেন, সবাই ওখানে বসে আপনারা কিন্তু দরজার সামনে আপনারা কিন্তু ক্ষমা চেয়ে নেবেন এবং বলবেন যে আপনারা ভুল করে এখানে এই ভুলগুলো করে ফেলেছেন, আপনারা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাজটা করেননি এবং তার জন্য আপনারা খুবই দুঃখিত, এবং আপনারা চাইবেন যে করেই হোক আপনাদেরকে যেন ঠিক করে দেওয়া হয়, কারণ আর কোনো উপায় কিন্তু জানা নেই। তো ততক্ষণে কিন্তু মেয়েটি বলছে যে বাবু বলছেন যে ওনার মেয়ে কিন্তু তখন জ্বর হয়তো ওষুধ থেকে অনেকটা কমেছে, কিন্তু দৃষ্টি বলুন বা টোটাল হাবভাব বলুন কেমন একটা যেন অন্য জগতে আছে, চোখ দিয়ে তাকিয়ে রয়েছে কিন্তু মনে হচ্ছে সেখানে উপস্থিত নেই। অদ্ভুতভাবে একটা অদ্ভুত রকম একটা অবস্থা, ট্রান্সের মতো জায়গায় চলে গেছে সেই মেয়েটি। তো সেখান থেকে নার্সিংহোম থেকে বের করে নিয়ে এসে ওই মালিকের কথা মতো ওরা ঘরে চলে আসে, সেই বাড়িতে চলে আসে। কেয়ারটেকার বলে যে ঠিক আছে আপনারা ঘরে থাকুন, আপনারা নিরামিষ খাবার নিয়ে এসে খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো সেভাবেই ওরা ব্যবস্থা করে এবং সেইভাবে পুরো দিনটা একই রকমভাবে কাটে। এবং
সত্যি বলতে কি আর ঘরের মধ্যে কোথাও কোনো অসুবিধা নেই, কিন্তু ওই মেয়েটি কিন্তু কেমন চুপ হয়ে গেছে। মেয়েটির রাতারাতি যেন চোখের তলায় কালি পড়ে গেছে, যেন বয়স কিছুটা বেড়ে গেছে, যেসব ইন্ডিকেশনসগুলো যেগুলো বলছে অভিরূপ, যে নিজের মেয়েকে নিজেই চিনতে পারছি না, এরকম একটা অদ্ভুত টাইপের ফিলিং আছে। নাম ধরে ডাকলে মেয়েটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কিছুই যেন বলতে পারছে না, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তো এভাবে রাত্রি 10টা সাড়ে 10টার পরে যখন 7টা সাড়ে 7টা 8টা বাজলো, যখন ওই কেয়ারটেকার চলে গেল, ওই বাড়িতে কিন্তু ওরা সম্পূর্ণরূপে একা। ওরা সমস্ত দরজা জানলা বন্ধ করে দেয় এবং রাত্রি 11টা বাজার পর সঙ্গে সঙ্গে কিন্তু ওরা লাইট অফ করে দেয়, এবং লাইট অফ করে দিয়ে ওরা চুপচাপ বসে রয়েছে। আপনারা ভেবে দেখুন, ওরম একটা ভুতুড়ে বাড়ি, যে বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, কী কারণে ঘটছে কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বুঝতে পারছে যে কোনো একটা অভিশাপ বা কোনো একটা কার্স ওই ঘরের ভেতর রয়েছে, ওই বাড়ির ভেতর রয়েছে, যেটা ঘোরাফেরা করছে। এবং সেইখানে লাইট অফ করেই থাকতে হবে, লাইট অন করে থাকলে কিন্তু আরও বিপদ। লাইট অফ করে ওরা বসে থাকে এবং এভাবে ওরা অপেক্ষা করে, চুপচাপ নিজেদের মধ্যে বসে থাকে যে কখন 12টা বাজবে। এবং ওরা একটা ঘরের মধ্যেই বসে ওরা অপেক্ষা করতে থাকে। এবং ওরা যখন চুপচাপ হয়ে অপেক্ষা করছে, তখন অরূপবাবু বলছেন যে মনে হচ্ছে যে মানে 1 ঘন্টা তো নয়, প্রচুর সময়, সে সময় যদি কাটতে চাইছে না। এবং পরিষ্কার বুঝতে পারছেন, যেহেতু চোখ অনেকটা অন্ধকারে সয়ে গেছে, পরিষ্কার বুঝতে পারছে যে ঘরের ভেতর কিন্তু ওনারা 6 জন বাদেও আরও মানুষের উপস্থিতি রয়েছে, মানুষ বা অন্য কিছু, কিন্তু উপস্থিতি কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। জায়গাটা ধরুন আপনার পাশ দিয়ে কেউ একটা শট করে সরে গেল, আপনার কানের পাশ দিয়ে কিছু একটা সরে গেল, আপনি দেখতে পাচ্ছেন যে দূরে একটা অবয়ব মত নড়ে উঠল। সব কিছু থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই ঘরের বা ওই বাড়ির মধ্যে কিছু জিনিসের আনাগোনা কিন্তু হচ্ছে। একটা বাতাস, একটা উপস্থিতি, একটা এনার্জি, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে কিন্তু ওখানে আরও মানুষজন রয়েছে। এবং যত 11টা থেকে 12টার দিকে যাচ্ছে, ততই ওই যে মেয়েটি, তার মুখ দিয়ে একটা গোঁ গোঁ করে আওয়াজ শুরু হচ্ছে, সেটা কোনোভাবেই বন্ধ করানো যাচ্ছে না। ওই ঘরের ভেতর ভেবে দেখুন, 6 জন রয়েছে, তার মধ্যে থেকে একটি বাচ্চা মেয়ের গোঁ গোঁ করে আওয়াজ হচ্ছে মুখের, আর মনে হচ্ছে ওই ঘরের ভেতর যেন আরও কিছু লোক রয়েছে যারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, খুব হালকা স্বরে হুইসপারিং করছে, খুব মৃদুভাবে কথা বলছে। কি বলছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর তার মধ্যে একটা টক টক করে টোকা দেওয়ার শব্দ, বা জল পড়লে যেরকম শব্দ হয় সেরকম শব্দ আসছে সেই করিডোরে থাকা সেই দরজাটার কাছ থেকে। 12টা বাজতে যখন 5 বাজে, তখন ওরা সবাই মিলে উঠে দাঁড়ায় এবং তারপর ওরা গুটি গুটি পায়ে একে অপরকে ধরে ওই ঘর থেকে বেরিয়ে ওই দরজাটার সামনে এসে দাঁড়ায়। এবং ঠিক 12টা বেজে গেলে, যখন ওদের ঘড়িতে দেখা ওরা 12টা বেজে গেছে, তখন ওরা চুপচাপ ওখানে বসে হাত জোর করে ওদের সবার যে ভুল হয়েছে তার জন্য ক্ষমা চাইতে থাকে। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, যেই মুহূর্তে 12টা বাজে এবং ওরা ওখানে বসে ক্ষমা চাওয়া শুরু করে, সঙ্গে সঙ্গে ওই একইভাবে ওদের প্রত্যেকটা জানলায়, ওই বাড়ির প্রত্যেকটা জানলায় প্রচণ্ড জোরে যেন কেউ লাথি মারছে বা কেউ একটা ঘুষি মারছে, দমদম করে ঘুষি পড়া শুরু হয়, আওয়াজ হওয়া শুরু হয়। ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেলেও ওইখানেই ওরা বসে থাকে এবং ওরা কিন্তু প্রার্থনা করতে থাকে এবং ওদেরকে ক্ষমা চাইতে থাকে যে আমাদেরকে মাফ করে দিন। অভিরূপবাবু বলছেন যে এইভাবে কতক্ষণ সময় গেছে উনি মনে করতে পারেন না, প্রায় 4-5 মিনিট তো হবেই। একটা আওয়াজ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ওনারা ভয় না পেয়ে সবাই মিলে প্রায় চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, কান্নাকাটি করছে লোকজন, তার মধ্যে থেকেও ওরা কিন্তু ওই
ক্ষমা চেয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ হওয়ার পরে যখন ওরা প্রায় মাটিতে বসে এরকম করছে, অদ্ভুত একটা দৃশ্য আপনারা ভেবে দেখুন। তারপরে নাকি আওয়াজটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। বাইরের সমস্ত দরজায় যে আওয়াজ বা জানলায় যে আওয়াজ, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। এবং শুধু আওয়াজটা বন্ধ হয়ে যাওয়ার পরে প্রায় কিছুক্ষণ পর অন্ধকারে সবাই বসে রয়েছে, ওরা পরিষ্কার বুঝতে পারে যে ওই দরজাটার ভেতর থেকে 4 বার কেউ ঠাক 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 করে আওয়াজ করল, যেন কোনো একটা মানুষ বা কিছু ওই দরজাটার মধ্যে একটা ভেতর থেকে 4 বার টোকা দিল। 4 বারই কেন দিল কেউ জানে না, বা 4 বার টোকা দিল। তারপর ওরা চুপচাপ একটা ঘরে গিয়েই মোটামুটি বিছানাতে বসে সবাই মিলে সময়টা কাটানোর চেষ্টা করে রাতটুকু। এবং তারপরের দিন ওরা ভোরে চলে যাবে এই মনে ভাবে, এবং ওরা এক্সপেক্ট করে যে এর মধ্যে কিছু না কিছু ঠিক হয়ে যাবে। ওদের কারুর সেভাবে ঘুম আসে না। ভোরবেলা হয়, এবং ভোরবেলা হওয়ার পরে ওরা নিজের যে মেয়েটিকে আগের থেকে অনেক বেটার দেখে, মেয়েটিকে অনেক সুস্থ মনে হয়। মেয়েটি কিন্তু নিজেই বিছানা থেকে উঠতে পারে, যেটা আগের দিন একদম পারছিল না। তো ওদের একটু মনে হয় যে যাক, সব ঠিক হয়ে গেল। তারপরে ওরা আর দেরি করে না, ওরা 8:30 9টার মধ্যেই কোনো রকমে ওখান থেকে বেরিয়ে পড়ে। ওখান থেকে বেরিয়ে পড়ার পরে ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে, এবং বেরিয়ে পড়ার পরে ওরা ভাবে যে আর সরাসরি আর কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই, সোজা কলকাতা ব্যাক করা হবে। ওরা কলকাতা ব্যাক করে চলে আসে। কলকাতা ব্যাক করে চলে আসার পরে ওরা কন্টিনিউয়াসলি দেখতে থাকে যে ওদের যে মেয়ে, সেই মেয়েটি কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ কিন্তু হয়ে ওঠে না। আগের থেকে বেটার হলেও মেয়েটি যেরকম ভালো ছিল, মেয়েটি যেরকম চঞ্চল প্রকৃতির ছিল, লাফিয়ে বেড়াতো, হেসে বেড়াতো, যেরকম হই হুল্লোড় করতো, একদমই সেরকম হই হুল্লোড় আর করে না। মেয়েটি প্রচণ্ড চুপ হয়ে গেছে। সব ঠিক আছে, কিন্তু মাথাও ঠিক আছে, সব রকম চিকিৎসা করানো হয়, সব রকম স্ক্যানিং করা হয়, সিটি স্ক্যান করা হয়, সব কিছু ঠিক আছে, কিন্তু মেয়েটি যেন আগের মতো আর নেই। এইটা কিন্তু দুঃখটা কিন্তু ওরা ভুলতে পারছে না। এবং ওরা এটার উপর রেগে গেছিল, বা এতটাই ব্যাপারটাতে মানে খুবই ভারাক্রান্ত হয়ে গেছিল যে ওরা ওখান থেকে ফিরে আসার প্রায় 2 মাস পরে যখন দেখছে তবুও কিছু সারছে না, ওরা এটা শেষ দেখার জন্য ওরা কিন্তু আবার সেই জায়গাতে গেছিল। এবং সেখানে যাওয়ার পর যেটা ওরা দেখে, সেটাই হচ্ছে এই ঘটনার যেটা আমার সবচেয়ে বেশি চমকে দেওয়া একটা ব্যাপার। যে এই ঘটনাটা যখন শোনার পরে যখন ওরা যখন যায়, ঠিক ওই জায়গায় গিয়ে ওরা দেখতে পারে যে ওই যে মাঠটার মধ্যে যেখানে এই একতলা বাড়িটা ছিল, সেখানে ওই একতলা বাড়িটা আর নেই। সেখানে শুধু একটা পুরনো জায়গা, পাঁচিলটা রয়েছে, যেন এই 2 মাসের ভেতরেই ওই বাড়িটাকে কেউ গুড়িয়ে দিয়েছে। ওই বাড়িটার মধ্যে একদম পুরনো একটা যেরকম জায়গা হয় সেরকম মনে হচ্ছে এখানে কোনো পুরনো বাড়ি ছিল, কিন্তু সেখানে কিন্তু কোনো বাড়ি নেই। এবং ওই যে দরজাটা যেখানে ওরা জুতোটা খুলে ঢুকতে বলেছিল, সেই জায়গাটাতেও কিন্তু একটা গেটটা রয়েছে, এবং গেটটা কিন্তু একটা জং ধরা তালা লাগানো। এবং গেটটা থেকে যখন ওরা দেখছে এটা ভেতরে গাছ, বড় বড় ঘাস হয়ে গেছে, বড় বড় গাছ হয়ে গেছে, যেন বহুদিন এখানে কেউ থাকে না। ঘটনাটা শুনে আমার কাছে সম্পূর্ণ গল্প লেগেছিল। বিশ্বাস করবেন, আমি আপনাদেরকে কখনোই বানিয়ে ঘটনা বলি না, এবং এই ঘটনাটা বলতে বলতেও প্রায় 1 ঘন্টা হয়ে উঠেছে। ঘটনাটা প্রায় শেষের পথে। আমিও প্রথমে বিশ্বাস করিনি। আমি সঙ্গে সঙ্গে ওই বাড়িটার অ্যাড্রেস জানি, কোন অ্যাড্রেস। আমি সঙ্গে সঙ্গে ওই ওয়েবসাইটটাতে যাই এবং সমস্ত অ্যাপে যাই, আমি সেইটাকে সার্চ করি। এবং সার্চ করার পরে আমি দেখি যে ওই নামে বা ওই অ্যাড্রেসে ওইখানে কিচ্ছু নেই। আমি গুগল ম্যাপে অ্যাড্রেস ফেলে দেখি, ওটা আমি দেখতে পারি যা ওনারা বলে তাই। ওখানে একটা জাস্ট ছোট জমি দেখাচ্ছে, কোনো বাড়ি দেখাচ্ছে না। কিন্তু ওই যখন ওই ঘটনাগুলো ঘটছিল, যে কীরকম রিভিউ দিয়েছে, ও কিন্তু স্ক্রিনশট তুলে রেখেছিল।
সে স্ক্রিনশট যখন আমাকেও দেখায়, আমি স্ক্রিনশটে দেখতে পাই যে ওই বাড়ির নাম, ওই অ্যাড্রেস রয়েছে। তো এই ব্যাপারটা এতটাই অদ্ভুত যে আমার কাছে এখন এটার ব্যাখ্যা নেই। আমাকে গুগল ম্যাপ বলছে যে বাড়িটার ওইখানে এই মুহূর্তে কোনো উপস্থিতি নেই। আশেপাশের লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করায় বলে যে হ্যাঁ, এই বাড়িটা আগে ছিল, কিন্তু বেশ কিছুদিন আগে এটা ভেঙে ফেলা হয়েছে। এই বেশ কিছুদিন মানে কতদিন কেউ জানে না। কিন্তু এই যে একটা অদ্ভুত ব্যাপার, এটা কিন্তু মানে এটার ব্যাখ্যা কিন্তু উনি আর দিতে পারছেন না। আমার কাছেও এই ব্যাখ্যা নেই, কিন্তু উনি কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনও যেহেতু ওর মেয়ে এই ঘটনাটা ফেস করছে, তাই ও কিন্তু সব রকমভাবেই খবর নেওয়ার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি এখানে কী হয়েছিল, আর ওর মেয়ের সঙ্গেই বা কী হয়েছে, এটা কি করে সম্পূর্ণরূপে ঠিক করা যায়। তো এই ঘটনাটা যেহেতু আমি ফার্স্ট হ্যান্ড বা অভিরূপের কাছ থেকে সরাসরি শুনিনি, কিন্তু ভবিষ্যতে আমার ইচ্ছে আছে ওনার সঙ্গে যোগাযোগ করার, কারণ এই জিনিসটা আমার কাছে খুবই খুবই কী বলবো, খুবই চিন্তার এবং খুবই অদ্ভুত, যার ব্যাখ্যা আমার কাছে সত্যি নেই। এরকম একটা ঘটনা অনেকে ভুতুরে বাংলো, ভুতুরে বাড়ি, এগুলো আমরা শুনে থাকি, কিন্তু যে জিনিসটার উপস্থিতি নেই সেখানে রাত কাটিয়ে আসা এবং সেখান থেকে একটা জিনিস বা একটা ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া, এটা সত্যিই ভয়ঙ্কর, সত্যিই ভয়ঙ্কর। আপনারা যারা পুরো ঘটনাটা শুনলেন তারা বুঝতে পারবেন যে কি অদ্ভুত বাজে ঘটনার মধ্যে দিয়ে এই ভদ্রলোক এরা ফ্যামিলি গেছেন এবং এখনও যাচ্ছেন। তাই ঘটনাটা আমি এখন শেষ করব, কারণ এখন এটুকুই বলার ছিল আমার। রাতও অনেক হয়ে গিয়েছে, তো আমি রেকর্ডিংটা এটুকুই করব। আর শেষে প্রতিবারের মতোই বলে যাব, সাবধানে থাকবেন সবাই। কোনো জায়গায় যাওয়ার সময় কখনো যদি কিছু মনে করেন যে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটছে যেটা আপনারা ব্যাখ্যা করতে পারছেন না, তখনই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন, বেশি জড়াবেন না। যেমন এরা যখন প্রথমে গিয়েছিল, যখন এরা বুঝতে পারছে যে জিনিসটা খুবই অদ্ভুত, এদের সঙ্গে যেসব ঘটনাগুলো ঘটছে খুবই অদ্ভুত, তখনই সঙ্গে সঙ্গে এদের সেখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল বলে আমার মনে হয়। আপনারা সেটাই করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ঘটনাটা জানাবেন, কেননা আপনাদের যদি সাড়া না পাই তাহলে হয়তো ঘটনাটা আর নতুন কোনো ঘটনা আপনাদেরকে পাঠাবো না। তো জানাবেন কেমন লাগলো। আমার কাছে ঘটনাটা বিশ্বাস করতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস না করে উপায় নেই, কেননা এটা একটা ঠিকঠাক সোর্স থেকে ঘটনাটা আমি জোগাড় করেছি বা জানতে পেরেছি। জানাবেন কেমন লাগলো। আজ এটুকুই, টাটা। প্রফেসর রয়ের এই ঘটনাটা আমার তো ভীষণই ভয়ের লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সত্যি পৃথিবীতে চারিদিকে প্রতিনিয়ত কত রকমের ঘটনা ঘটে চলেছে, আমরা হয়তো তার খুব কম শতাংশই জানতে পারি। তবে আজকের এই ঘটনাটা ছিল কিন্তু খুবই ভয়ঙ্কর এবং একদমই অন্যরকম একটা ঘটনা। আপনাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে সকলের সাথে একটু শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।